আমরা বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি, স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে? ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা? বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র, ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র? বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান? আমাদের কাছে এটাই মনে হচ্ছে। আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা 15 জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং, যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে, তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন, এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদেরকে আদালতে হাজির করা হয় নাই, অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই। অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে, সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয়। এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন, নাকি তাকে ডিটেনশন দিবেন, নাকি তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন, নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয়। কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি। তিনি 24 ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই, বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না। অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যে সংস্থা, যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয় নাই। উল্টো আমরা যেটা দেখেছি, দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে, ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে। এই অধিকার কে দিয়েছে? এটি কোন জায়গা থেকে, সংবিধানের কোন জায়গায়, কোন আইনের ভিত্তিতে এটা বৈধ বা এটা আপনি করতে পারেন? সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে, আইএসপিআর সেনা সদর এটা করতে পারে। এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে। তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে, সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না। আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য, তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য, বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায় তারা করছেন। আচ্ছা বলুন তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন, রাঙামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোনো একটা অপরাধ করলো, অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাকে হেফাজতে নিয়েছি, এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে, সেখানে আমরা তাকে বন্দি করে রেখেছি, ঢাকায় নিতে হবে না। অপরদিকে রংপুর থেকে কেউ একজন, হয়তো বিএনপির কোনো একটা নেতা, তার বিরুদ্ধে একটা রায় হলো, এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না, আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে, সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখলাম। এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোনো একজন নেতা, তাকে ওরকম একটা সাজা হলো, তারা ওখান থেকে বলল যে না, ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না, আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি। এটা কি বাংলাদেশ? এটাকে বাংলাদেশ বলে? আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না, এর নিশ্চয়তা কি? আপনি তো উস্কে দিচ্ছেন, আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। কেন? পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা রয়েছে, এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি, আমাদের গর্বের প্রতীক। এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। অথচ সেই সেনাবাহিনীর গুটি কয়েক লোক, দুর্বৃত্ত, গুটি কয়েক সন্ত্রাসী, অস্ত্রধারী,
তারা রাষ্ট্রের জন্য নয়, বরং একটি দলকে সার্ভ করতে গিয়ে, একটি দলের পারপাস সার্ভ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল। তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেয়া হয়েছে, আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন, আর বাংলাদেশের বাকি সবাই নমশূদ্র না। আমরা সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে তীব্রভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে। এটি ভাবার কোনো সুযোগ নাই যে আপনি যা করবেন, আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতরে ওই সংস্থা অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারান্দায় চৌকাঠ তাকে পেরোতে হবে। আপনি যদি এটি না করেন, নিঃসন্দেহে আপনি আদালত অবমাননা করেছেন। কোন অধিকারে, কার হুকুমে এইখানে ক্যান্টনমেন্টের ভিতরে এই অস্থায়ী জেলখানা নির্মাণ করলেন? সেই নথি বাংলাদেশ দেখতে চায়, সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায়। এটি জনগণের দেখার অধিকার আছে, বাংলাদেশের জনগণকে এটা দেখাতে হবে। আপনি কোন সংস্থার পক্ষ থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথা থেকে পেল? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহলে কি মুখোমুখি? এটি কি আলাদা দুটি সত্তা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করে? এখান থেকে যে সিদ্ধান্ত দেয় ওখানে সেটা বাস্তবায়ন হয় এরকম? নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজস্ব সত্তা, তারা সেখানে যুক্তি, প্রমাণ, দলিল, দস্তাবেজের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেয় সেইটি বাস্তবায়িত করতে হবে? কোনটা? এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে বলতে হবে। কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবার সাথে সাথে সেটি ওই তার দায়িত্ব বর্তায় তখন জেল সুপারের উপরে বা ডিসির উপরে। ডিসির কাছে আবেদন জানানো হয়, তখন ডিসি তার সমস্ত খরচ, ভরণ পোষণ সবকিছু জেলা প্রশাসন বা ওই জেল সুপার বহন করে, জেলের পক্ষ থেকে বহন করা হয়। আপনার এত কি দরকার, কি এত আপনার দায় পড়েছে যে আপনি উপযাচক হয়ে আপনি আপনার নিয়োগ করা সেনাবাহিনীকে সেখানে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য? এটি তো আপনার দায়িত্ব নয়, আপনি এটি করতে পারেন না। তাহলে আপনি কোন অধিকারে এই কাজটি করলেন? আপনি তো স্পষ্টভাবে বাংলাদেশের মানুষের ভিতরে সেনাবাহিনী একটা ব্রাহ্মণ শ্রেণী এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিক যারা আছে, আমরা যারা আছি, তারা প্রত্যেকেই মনে হয় যে আমরা নমশূদ্র হয়ে গেছি। এই বিষয়ে আরেকটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে, যখনই আদালত কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তখনই কিন্তু বা রায় দেয়, তখনই কিন্তু তিনি আর চাকরিতে থাকতে পারেন না, তিনি তার চাকরি হারান। এর অনেক উদাহরণ রয়েছে। যেমন আমরা তৎকালীন আইজিপি শহীদুল হক ছিল না, আপনারা শহীদুল হক এর আপনার নাম শুনেছেন, তাকে আদালত 2000 টাকা জরিমানা করেছিল। পরে তিনি কিন্তু আর চাকরি করতে পারেন নাই, তার চাকরি চলে গেছে ওইটার কারণে। এমনকি বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে কিন্তু আগে আদালতে হাজির করা হয়েছে। বড় বড় রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে প্রত্যেকেই কিন্তু ওই আদালতে হাজির করার পরে তারপরে তারা সেখানে ডিভিশন চেয়েছে, আদালত তাদেরকে সেই ডিভিশন মঞ্জুর করেছে, কখনো করেন নাই। এটি তো আদালতের সিদ্ধান্ত, আদালত এই সিদ্ধান্ত দিয়ে দেবে। তাজুল ইসলাম বলেছে যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে। অথচ তারা হাজির করবে কি না করবে, তারা তাদেরকে কোথায় রেখেছে বা কি করে, এখনো পর্যন্ত তাজুল ইসলামকে জানানো হয় নাই, চিফ প্রসিকিউটরকে জানান নাই, বা অপরাধ ট্রাইব্যুনালকেও তারা এটি জানান নাই। সুতরাং কে কোন দিকে চলছে, কে কার মতো চলছে? এখানে তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি, আর অপরদিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে। সুতরাং এটা কোন ধরনের আচরণ? এটি চলতে পারে না। একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না। আমরা এটি হতে দিতে পারি না, বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যে অপরাধীগুলো, তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না, ওদের পরিচয় একমাত্র অপরাধী, ওদেরকে আমরা ঘৃণা করি। এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি, বাংলাদেশের জনগণ ক্ষেপে ওঠার আগে, বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে, নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে, বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর, এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করুন। আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে, যেখানে থাকলে ভালো হয়, কার হেফাজতে থাকলে ভালো হয়, এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে। ক্যান্টনমেন্টের খবর কি, যেটিকে আমরা উত্তরপাড়া বলি, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, এগুলোতে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কি ঘটছে, এবং সেনাবাহিনীর মধ্যে যে বিরোধ, সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা
ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত ১ বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা, কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন, তারাও তাদেরকে ঠিক ওইভাবেই মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন। তো এই মানুষগুলো, বেশ কয়েকজন মানুষ, আপনারা সবাই তাদের নাম জানেন, তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয়, আতঙ্ক, যেটা দরকার, খুব বেশি দরকার। তারপরে সেনাবাহিনী আপনার আমার দুলাভাই হবে না, তারা আপনার আমার ভগ্নিপতি হবে না, তারা আপনাকে সকাল বিকাল পোলাও কুরমা খাওয়াবে না। সেনাবাহিনী সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হবে তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে। দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রমণ হবে তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে এবং দেশের প্রয়োজনে আমরা যারা দেশ বিরোধী কাজ করব, আমাদেরকে ডাইরেক্ট শ্যুট করার ক্ষমতা তাদের আছে। এটাই রাষ্ট্রের বিধান এবং এর জন্য কোনো আদালতে কখনো তাদের বিরুদ্ধে চাকরির কালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ইনডিউমিনিটি দিয়েই সেনাবাহিনী গঠন করা হয়, তৈরি করা হয়, আজ নয় হাজার বছর আগের থেকে। তাদের ভুল হয়, ভ্রান্তি হয়, কিন্তু সেগুলো শাসন করার জন্য, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে, আলাদা কোর্ট আছে, কাচারি আছে ক্যান্টনমেন্টের ভিতরে। এই যে সেনা আইন, এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিউর কোড রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোড রয়েছে, এখানে আসলে এই জিনিসগুলো হয় না। এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে, সেটা হলো ট্র্যাডিশনাল যে সেনা আইন, সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ, তাদের কর্ম, তাদের অধিক্ষেত্র, তাদের বাসস্থান, সব কিছু রীতিমতো সিসিং ফাঁক করে দেওয়ার জন্য গত ১ বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার, ক্রমাগত প্রোপাগান্ডা এবং যে ক্রমাগত যাকে বলা হয় উস্কানি চলছে, তার ফলে কি হলো, পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত ১ বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে গেলে অনেকটা অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ঠিক আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে প্রতীক হিসেবে সেনাবাহিনীকে কল্পনা করা হয়, সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর এবং আগামীতে বহু বছর সময় লাগবে। এটা হলো এই অপপ্রচারের ফল। ২ নম্বর হলো যে সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই, কেউ নেই, বিভিন্ন কারণে নেই। প্রথমত যদি এটা করা হয়, বলা হবে যে সে ডিজিএফআই এজেন্ট, দালাল, সেনাবাহিনীর দালাল, ঘরের খেয়ে কেন বোনের মোষ তাড়াতে যাবে, এক। ২ নম্বর হলো যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা সাধারণত এই ধরনের কাজে অভ্যস্ত নয়। আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক, বুদ্ধিজীবী, যাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে, তারা কখনোই এই ধরনের সেনা গোয়েন্দা বা সেনাবাহিনীর এদের সাথে কখনো সংযোগই রক্ষা করে না। সেনাবাহিনী কখনো এদের কাছে আসতে সাহসই পায় না। যেমন ধরুন একজন সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন যে কোনো একজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি ছিলেন, যেমন বদরুদ্দিন ওমর মারা গেলেন। তো এদের সঙ্গে বদরুদ্দিন ওমরের কাছে গিয়ে সেনাবাহিনীর ডিজিএফআই ডিজি দেখা করবেন, কথা বলবেন, এটা কেয়ামত হয়ে যাবে, এটা সম্ভব না। কিংবা ধরেন নুরুল কবির সাহেব আছেন, এখন নুরুল কবির সাহেব যদি একটা কথা বলেন, তিনি প্রথমত তিনি ওই অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না, এটা তিনি সেই লেভেলের না, তার কি দরকার? তো তার দরকার নেই। কিংবা নুরুল কবির সাহেবের মতো মানুষ, তিনি কেন সেই পিনাকি, ইলিয়াস এদের কাউন্টার কথা বলতে যাবে? সে বললো যে ওরা যদি আমাকে গালিগালি করতে মেরেও ফেলে তবু আমি আসলে তাদের পর্যায়ে বলতে পারবো না। এটাতে প্রথমত তিনি এই লেভেলের না। দ্বিতীয়ত সেনাবাহিনী, রাষ্ট্র বা কোনো পক্ষের দালালি করার মতো যে ব্যক্তিত্ব লাগে বা কারো পক্ষে একেবারে যতটুকু সত্য তুলে দরকার অতটুকু তো তারা করছেন, আমরাও করছি। তো আমি জাস্ট ওনাকে একটা উদাহরণ দিলাম যে ওনার মতো অন্যান্য যারা আছেন তারা কখনোই এরকম সেনাবাহিনীর পক্ষে গিয়ে একেবারে ওয়াকারের পক্ষে কথা বলবেন, সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন, ডিজিএফআইয়ের পক্ষে কথা বলবেন, এটা আসলে হয় না।
সেনাবাহিনীর অবলম্বন বলতে তাদের একটা আইএসপিআর আছে, এবং সেই আইএসপিআরে যারা কর্মকর্তা আছেন তারা যদি এমনি আসলে তাদের যে ড্রাফটগুলো হয় সেই ড্রাফটগুলো ভালো মানেন না, সুখপাঠ্য না, তারা যা বলেন ওটা মনোযোগ সহকারে পড়া যায় না। বাংলাদেশে যাদের ধরেন কলমের হাত আছে, তারা যদি আইএসপিআর যদি মনে করেন যে গোপনে হুমায়ুন আহমেদের মতো বা ইমদাদুল হক মিলনের মতো যারা খুব চমৎকার ভাষায় লেখেন, গল্পের মতো করে লেখেন, তাদের নিকট থেকে মানে তারা যা বলতে চান এই বিষয়গুলো লিখিত আকারে যদি আনা হতো, এবং সেইগুলো যদি আইএসপিআর মানে সেই প্রথম পাতায়, প্রথম আলোর প্রথম পাতায়, বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় এইভাবে তারা প্রকাশের ব্যবস্থা করে মানুষ কিন্তু পড়তো। কিন্তু আইএসপিআর যেভাবে মানে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওটা আসলে কেউ পড়ে না। ফলে কি হলো, ওখানে যে সকল কাউন্টার জবাব আসে, যা কিছু আসে, এটা জনগণের কোনো দৃষ্টি আকর্ষণ করে না, কেউ পড়েও দেখে না। ফলে কি হলো, এই যে গত 1 বছর কিংবা অতীতে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রচার চলেছে, প্রোপাগান্ডা চলেছে, সেই প্রচার এবং প্রোপাগান্ডা এমন একটা জটিল অবস্থা তৈরি করে ফেলেছে। ফলে সেনাবাহিনীর যে 72 থেকে এ পর্যন্ত কিংবা পাকিস্তান জমানা থেকে এ পর্যন্ত টোটাল সেনাবাহিনীর যেটিকে ইংরেজিতে বলা হয় লিগেসি, ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আসলে একেবারে ডাউনগ্রেডে চলে গেছে। এটা হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে। প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হলো, সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো, খুব মানে গালাগাল দেওয়া হলো, তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন, তারপরে ব্যবস্থা নিতেন, এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি, মানে টু শব্দ করার একেবারে সময় ছিল না। আপনাকে একটা জাস্ট, আমি সাধারণত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করি না, কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেহেতু আমরা গার্মেন্টস ব্যবসা করি, একটা বায়ার্স মিটিংয়ে মানে এক বড় গার্মেন্টস মালিকের ব্যক্তিগত অভিজ্ঞতা। তো গার্মেন্টস মালিকের সঙ্গে বায়ারের কথাবার্তা হচ্ছে, তো গার্মেন্টস মালিক খুব শাউট করছে, তার শাউট করছে এবং খুব কৌশল করছে। আর বায়ার, আমেরিকান বায়ার, মানে ইহুদি। উনি একটা সময় বললেন যে দেখো, উই আর আমেরিকান জিউস, আমরা আমেরিকান ইহুদি, আমরা তোমাদের বাঙালিদের মতো রক্ত গরম করি না, রক্ত গরম করি না, তোমরা তো ঘুষি দিয়ে জাস্ট রক্ত বের করে ফেলো, নাক ফাটিয়ে ফেলো, সঙ্গে সঙ্গে ক্রিমিনাল কেসে পড়ে যাও। আর আমরা ওটা করি না, আমরা তোমার যে বল, যে বিসি আছে, ওই বিসি চেপে ধরি। ফলে হাত উঁচু করে স্যারেন্ডার করার জন্য তোমরা মানে মানে প্রস্তুত হয়ে যাও, বা মানে আমি যখনই তোমার বিসি চেপে ধরি সঙ্গে সঙ্গে তুমি স্যারেন্ডার করার জন্য হাত উঁচু করে ফেলো। তোমাকে কি করে শাসন করতে হয় আমি সেটা জানি, এই বাঙালিদেরকে কীভাবে শাসন করতে হয় সেটা আমেরিকান জিউস আমরা জানি, তোমার সমস্ত অর্ডারগুলো আমি এখন ক্যান্সেল করে দিলাম। তো এরকম। তো এখন রাষ্ট্রশক্তি সবসময় যে আপনাকে মামলায় যেতে হবে, মোকদ্দমায় যেতে হবে, সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে, নট লাইক দ্যাট। দেয়ার আর ম্যানি ম্যানি প্রসিডিওর্স। সেই প্রসিডিওর দিয়ে আপনি যে কোনো, আপনার যারা প্রতিপক্ষ, তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন, আর সেটা যদি আপনি করতে না পারেন, কারো মুখ যদি বন্ধ করতে না পারেন, সেটা তো আপনার ব্যর্থতা। তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট, তারা গত 1 বছর যাবৎ মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে। ঠিক আছে, যখন আম জনতা, মাস পিপল, তাদের সাথে ধৈর্য দেখায় সেটা ঠিক আছে, কিন্তু যখন পার্সেন্ট টু পার্সেন্ট, যখন কোনো একটা পার্সন ডিফেম করে বসে 2 লক্ষ বা 2.5 লক্ষ সদস্যের একটা বাহিনীকে, একজন সিঙ্গেল পার্সন, যখন সে 2 কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে, আর তখন বসে বসে তার আঙ্গুল চুষছে আর লেমন চুষ খাচ্ছে আর বলছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিংবা মনে মনে বলছে যে ওরা আমার সন্তানের মতো, ওরা আমার ভাইয়ের মতো, ওরা আমার পিতার মতো, তিনি আমার পিতার মতো, তিনি আমার বড় ভাইয়ের মতো, আমি বেয়াদবি করি কি করে, ভবিষ্যতে শিখবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এগুলো ওয়াজের ময়দানে হয়, এগুলো যুদ্ধের ময়দানে এগুলো হয় না। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আজকের এই যে সেনাবাহিনীর যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা, তারা কোনো অবস্থাতে তাদের দায় এড়াতে পারবেন না। এখন রাতারাতি ইচ্ছে করলে এই জিনিসটা হচ্ছে না। ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, সব জায়গাতে একটা ঢিলাঢালা অবস্থা। টিএনও সাহেব দায়িত্ব পালন করছেন না, ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না, এসপি সাহেব ভয় পাচ্ছেন, জেলাতে একজন বিনিয়োগ করবে পারছে না, ঘুষের রেট বেড়ে গেছে, ছোট ছোট কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুরু করে
তহসিলদার পর্যন্ত তারা সবাই এক একজন মেজর জেনারেল হয়ে গেছেন, এক একজন লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন। এইরকম একটা যে যাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের প্রত্যেকটা স্তরে এক একটা করে ফ্রাঙ্কানেশনের দানব তৈরি হয়ে গেছে। আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে, তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী, তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায়, কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায়, কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায়, তাহলে জমে ট্রেনে মানে আছে না যে মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। মানে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী হাজার বছর ইতিহাসে এতটা সেন্সিটিভ, এখানে যে কোনো একটা গুজব, আমরা সিভিল সোসাইটিতে যেটা গুজব, এটা ভদ্র সমাজে যেটা গালাগালি করবে, সেটা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ঢাল সুরকিতে পরিণত হয়ে যাবে। আর এটি যদি ক্যান্টনমেন্টে হয়, সঙ্গে সঙ্গে গুলাগুলি শুরু হয়ে যাবে। এটাই একটা ছোট্ট ঘটনা, সেই আনসার বিদ্রোহ আমাদের দেশে, সেই 7ই নভেম্বর, সেই 15ই আগস্ট, তারপরে সেই 1/11, মানে যে ঘটনাগুলো ঘটেছে, যে কুগুলো ঘটেছে, সূত্রগুলো দেখবেন যে এটা গুজব থেকে। খালেদ মোশাররফের মৃত্যু কি দেখেন, বললো যে সে ভারতের এজেন্ট, ভারতের পক্ষে সে কু করেছে, দেশটাকে ভারত দখল করে ফেলবে। পুরো সেনাবাহিনী তছনছ করে আমরা ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হারালাম, খালেদ মোশাররফকে হারালাম। হি ওয়াজ এ কোয়াইট জেন্টলম্যান, হি ওয়াজ এ কোয়াইট জেন্টলম্যান। আমাদের খালেদ মোশাররফ সাহেবের যে জেন্টেলিটি, সেখানে ওয়াকার সাহেবের জেন্টেলিটির সাথে আরও অনেক গ্রেডের। ওয়াকার সাহেবের সামরিক যে যাকে বলা হয় তার যে লিগেছি, তার যে আউটপুট, তার চেয়ে খালেদ মোশাররফের, কর্নেল তাহেরের আউটপুট অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। জেনারেল আবুল মঞ্জুরের আউটপুট অনেক অনেক বেশি, জেনারেল জিয়াউর রহমানের আউটপুট অতুলনীয়। কিন্তু গুজব, শুধুমাত্র এই ক্যান্টনমেন্টের গুজব, সেই গুজবে আমরা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি। আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি, আগামীকাল কী হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে, আমাদের মধ্য থেকে যারা কর্তা ব্যক্তি, তারা যদি হুঁশে ফিরেন এবং তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই দেশ, এই জাতিকে রক্ষা করা সম্ভব। অন্যথায় কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।